150 বছর আগে খুব গরিব একটা ঘরে একটা ছেলের জন্ম হয়। কেউ তখন ভাবে নাই যে এই ছেলেটাই বড় হয়ে পৃথিবীর প্রায় 40% মানুষকে একাই খুন করবে। শুধু তাই না, এই ছেলে পৃথিবীর সবচেয়ে বড় কমিউনিকেশনস নেটওয়ার্কও বানাবে। এই ছেলের নাম আপনারা সবাই জানেন, চেঙ্গিস খান। কিন্তু ওর গল্প আপনারা জানেন না। চলুন শুরু করা যায়। 1162 সালে একটা খুব গরিব পরিবারে জন্ম হয় একটা ছেলের। বাবা আদর করে নাম রাখে তেমুজিন। তেমুজিনের বাবা যদিও বড় লোক ছিল না, কিন্তু মঙ্গোলিয়ান ছোট্ট একটা এলাকার রাজা ছিলেন এবং বেশ ওয়েল রেসপেক্টেড একটা মানুষ ছিলেন। সবাই ওনাকে অনেক মান্যগণ্য করতো এবং ওনার মেইন পেশা ছিল নৌকা চালানো। যদিও নৌকা চালানোর পাশাপাশি উনি আরো কিছু কাজকর্ম করতো। তো তেমুজিনের বয়স যখন 9 বছর, তখন ওর বাবা ওকে 2 গ্রাম পরের আরেকটা গ্রামে নিয়ে যায়। কেন জানেন? বিয়ে করাইতে। মঙ্গোলিয়ান ট্রেডিশন ছিল যে বাচ্চার বয়স যখন 9 থেকে 10 বছর হবে তখন বাচ্চাকে বিয়ে দিতে হবে। তো তেমুজিনের বাবা ওকে ওই গ্রামে 3 গ্রাম পরে যেই গ্রামে গিয়েছিল সেইখানে বিয়ে দিয়ে ওখানে রেখে আসে। এটাও ট্রেডিশনের পার্ট যে যেই গ্রামে যাবো আমি বিয়ে করতে, ওই গ্রামে আমি কিছুদিন ঘর জামাই হিসেবে থাকবো। তো তেমুজিনের বাবা ওকে রেখে ফেরত আসার সময় একটা খুব বড় ভুল করে। তাতার্স নামে একটা গ্রাম ছিল, এই গ্রামে উনি রেস্ট নেওয়ার জন্য একটু থামে। আপনার বুঝতে হবে মঙ্গোলিয়ান সাম্রাজ্যে তখন গ্রামে গ্রামের মধ্যে কোন্দল, প্রত্যেক গ্রামের সাথে অন্য গ্রামের যুদ্ধ, সম্পত্তি নিয়ে যুদ্ধ, এই নিয়ে যুদ্ধ, ওই নিয়ে যুদ্ধ। ঠিক যুদ্ধ বলাটা ঠিক না, মারামারি কামড়াকামড়ি টাইপ অবস্থা। তাতার্স গ্রামটা ছিল একটা শত্রু গ্রাম। এই গ্রামের একজন উনাকে দুধ খেতে দেয় এবং উনি এত কিছু না ভেবে, একজন দুধ খেতে দিয়েছে, উনি টায়ার্ড, উনি দুধটা খায়ও। কিছু বোঝার আগেই কিছুক্ষণের মধ্যে উনি তারপর মারা যায়। আপনি জিনিসটা চিন্তা করেন, তেমুজিন মাত্র বিয়ে করছে। বিয়ের কথা বাদ দেন, ওর বয়স মাত্র 9। এমন একটা সময়ে মাত্র বিয়ে করা একটা ছেলের কাছে খবর আসে যে বিয়ে করাই দিয়া ফেরত যাওয়ার পথে ওর বাবা মারা গেছে। মারা যায় নাই, খুন হয়েছে। মঙ্গোলিয়ান ট্র্যাডিশন ছিল যে বাচ্চা বড় নাকি ছোট এটা কোনো ব্যাপার না, যদি ছেলে বাচ্চা হয় এবং তার বাবা যদি রাজা থাকে ট্রাইবের, তাহলে বাবা যদি মারা যায় তাহলে ছেলের ইমিডিয়েটলি দায়িত্ব নিতে হবে। মাত্র 10 বছর বয়সে সদ্য বিবাহিত এই পিচ্চি ছেলের হাতে দায়িত্ব চলে আসে মঙ্গোলিয়ান একটা ট্রাইবের। আচ্ছা, তেমুজিন এই তাতার্স গ্রাম, যে গ্রামের একজন দুধ ওর বাবাকে মেরে ফেললো, এই গ্রামটার সাথে কি করেছিল এই গল্পে আমি পরে আসতেছি, বাট চলুন আমরা গল্প একটু আগাই। তো আপনারা বুঝতে পারতেছেন অবস্থা কি হইলো। তেমুজিনের কাঁধে পুরা ওর এলাকা সামলানোর দায়িত্ব। ওর বয়স মাত্র 10 বছর, ও মাত্র বিয়ে করছে এবং ওর কথা কেউ শুনে না, শোনার কথাও না। মাত্র একটা 10 বছরের বাচ্চা, এলাকার জ্ঞানীগুণী মানুষজন কি শুনবে? হ্যাঁ ঠিক আছে, টেকনিক্যালিটির কারণে ওর বাবা মারা গেছে দেখে ও আমাদের এখানকার রাজা হয়েছে, বাট ও তো আসলে কিছু বুঝে না। ওর কথা আমরা কেন শুনবো? কেউ শুনে না। শুধুমাত্র শুনে না যে তা না, এই পুরা সময়টায় তেমুজিনের মা এই বাসায় কাজ করে, ওই বাসায় কাজ করে, পিছনে কিছু শস্য ফলায়, কোনো রকমে সারভাইভ করিয়েছে এই পরিবারটাকে। এবং বলা হয় যে আপনি তখনই স্ট্রং হবেন যখন আপনি অনেক কষ্টের ভিতর দিয়ে যাবেন। এবং সবাই বলে তেমুজিন এই ফেজটায়, ওর বাবা মারা গেলেন, খুন হলেন, সে মাত্র বিয়ে করছে, এলাকার ওর রাজা, কিন্তু কেউ ওর কথা শুনে না, ওদের বাসায় প্রায় প্রত্যেক দিনই হামলা হয়। এই সময়টায় ওর যেরকম টাফনেস অ্যাচিভ করছে, কারণ কষ্টের মধ্যে দিয়েই শিক্ষা আসে, কষ্টের মধ্যে দিয়ে মানুষ কঠোর হয়, ওই টাফনেস অ্যাচিভটা ও এই জিনিসটা না হলে করতে পারতো না। ইন্টারেস্টিং ব্যাপার, তেমুজিন যে আসলে এই টাফনেস ফেস করতে করতে পুরো অন্যরকম হয়ে যাচ্ছে, এটা প্রথম বোঝা যায় যখন ওর বয়স 13 বছর। খুব সিম্পল ছোট্ট একটা ঘটনা, ওর ভাই আর ওর মধ্যে খাবার নিয়ে মারামারি হচ্ছিল, অনেকটা মিনা কার্টুনের মতো, কার প্লেটে বেশি থাকবে, কার প্লেটে কম থাকবে, এটা নিয়ে একটা সিলি মারামারি হচ্ছিল। এই সিলি মারামারি করতে করতে তেমুজিন কেন জানি অনেক রেগে যায় এবং ওর ভাইকে খুন করে ফেলে। এটা ছিল তেমুজিনের প্রথম খুন এবং প্রথম খুনটাও করে নিজের ভাইকে। যাক, এরপরে তেমুজিনের লাইফে আরো বড় ট্র্যাজেডি শুরু হয়। আমি যেটা বলতেছিলাম আপনাদের, যখন থেকে তেমুজিনের বাবা মারা গেলেন তখন থেকে এলাকার মানুষজন তো ওকে মানে না, এলাকার মানুষজন তো ওকে অ্যাটাক করেও, কিন্তু আশপাশের গ্রামগুলা, যেসব গ্রামগুলো ওদেরকে দখল করতে চায়, সেই গ্রামগুলোও এখন জানে যে হ্যাঁ, ওই গ্রামে এখন আর কোনো ভালো রাজা নাই, ওই গ্রামে অ্যাকচুয়ালি কোনো লিডারশিপই নাই, কেউ কারো কথা শুনে না, ওই গ্রাম অ্যাটাক করা যায়। সো রেগুলারলি তেমুজিনের গ্রামকে আশপাশের গ্রাম থেকে মানুষ অ্যাটাক করতো এবং এইরকম একটা অ্যাটাকেই তেমুজিন আটক হয়। ওকে কৃতদাস বানায় আরেক গ্রামে নিয়ে যাওয়া হয়। ওকে সারাদিন শিকল পরায় রাখা হইতো, গলায় কুকুরের মতো একটা বেল্ট পরায় রাখা হইতো, কারোর সাথে ও কথা বলতে পারতো না, কোনো সময় খাবার পাইতো, কোনো সময় পাইতো না। মোট কথা, ও যে একটা ছোট ট্রাইবের রাজার ছেলে ছিল এবং পরবর্তীতে নিজেও একটা রাজা হয়েছিল, কোনো দাম নাই। ওই সময় ওই গ্রামের একটা ফ্যামিলি ওকে অনেক হেল্প করে এবং কেন হেল্প করে এটা কেউ জানে না, বাট ওকে পানি দেয়, লুকায় ওকে খাবার দেয় এবং শেষ পর্যন্ত ওকে পালাইতেও হেল্প করে। তেমুজিন পালানোর পরে আপনি চিন্তা করেন, ছোট ছেলে পালায়, ও কোনো রকমে ওর পুরানো ট্রাইবে ফেরত আসে এবং ওর মনে থাকে যে আমি আর কিছু করবো না, আমি মাত্র বিয়ে করছি। ওর বউ ততদিনে, ওর বয়সও 14-15 হয়েছে, ওর বউয়ের বয়সও 15-16 হয়েছে, দুইজন মানে একটু বড় হয়েছে এবং ওনার প্ল্যান হইলো যে আমি এখন আর কিছু করবো না, আমি আমার বউকে নিয়ে এই ট্রাইবে সুখে শান্তিতে আমার জীবন কাটাই দিব। কিন্তু অবশ্যই তা হয় না। ওই গ্রামে আবারও অ্যাটাক হয়
এবং এইবারের অ্যাটাক আরও খারাপ, কারণ এইবারের অ্যাটাকের পরে গ্রাম তো তছনছ হয়ই, একই সাথে তেমুজিনের বউকে কিডন্যাপ করে নিয়ে যায়। আপনি চিন্তা করেন 15 বছর বয়সের একটা বাচ্চা গত 6 বছরে ভয়ঙ্কর রকমের কষ্টের মধ্যে দিয়ে গেছে, নিজেও অনেক কঠিন কাজকর্ম করছে, নিজের ভাইকে খুন করছে, নিজে কৃতদাস হিসেবে ট্র্যাপড হয়েছে, সেখান থেকে আবার পালায় আসছে, কোনো রকম একটু সেটেল হওয়া যখন শুরু করছে তখন আবার এই কাহিনী। ও পুরা পাগলের মতো হয়ে যায়। প্রতিদিন সকালবেলা তেমুজিন উঠে ও সবার সাথে কথা বলতো যে হ্যাঁ আমার ওয়াইফকে উদ্ধার করার জন্য আমি এই করবো, আমি এই প্ল্যান করতেছি, ওই প্ল্যান করতেছি। কেউ কথা শুনতো না, কারণ বাচ্চার কথা কে শুনবে, ওর কোনো পাওয়ারও নাই, যার পাওয়ার নাই তার কথা শোনার তো কিছু নাই। ইভেনচুয়ালি ওর বাবা যখন রাজা ছিল, ওর বাবাকে যেহেতু অনেকে পছন্দ করতো, এই কারণে কিছু কিছু মানুষ বলে ঠিক আছে তুমি যদি আসলেই ওই গ্রাম অ্যাটাক করতে চাও যেই গ্রাম ওর ওয়াইফকে কিডন্যাপ করে নিয়ে গেছে, আমরা তোমার সাথে আসি। কোনো রকমে 3,500-এর মতো মানুষ যোগ হয় এবং এই 3,500 মানুষ মিলে ওই গ্রাম অ্যাটাক করে। ওরা ভয়ঙ্কর যুদ্ধ এবং এটা ওর জীবনের প্রথম যুদ্ধ। এই যুদ্ধে ও তো ওয়াইফকে ছাড়ায় আনেই, একই সাথে ওই গ্রাম একদম তছনছ করে মাটির সাথে মিশাই দেওয়া হয়। সবাই হঠাৎ খেয়াল করে যে হ্যাঁ এই তেমুজিন ছেলেটা তো যুদ্ধে অনেক ভালো, তেমুজিন ছেলেটা যে যুদ্ধে এত ভালো পারে এটা আমরা কখনো রিয়েলাইজ করি নাই। তেমুজিন নিজেও কয়েকটা ব্যাপার আবিষ্কার করে যেই ব্যাপারগুলা ওকে পরবর্তীতে অনেক হেল্প করছে। 1 নম্বর ব্যাপার হলো ও সবসময় ভাবতো যে মানুষজন তাকেই ফলো করে যার অনেক পাওয়ার আছে, কারণ পাওয়ার থাকলে ভীতি সৃষ্টি করা যায়। আমি একটা রাজার কথা কেন শুনি ওই সময়, কারণ যদি না শুনি তাহলে রাজা আমাকে মারা ফেলবে, বা আমি ওই রাজার কথা কেন শুনবো, কারণ রাজার কথা শুনলে রাজা আমাকে রেওয়ার্ড দিবে। বাট তেমুজিনের কিন্তু কিছুই ছিল না, ও জাস্ট ছোট্ট একটা ছেলে, ও কোনো রকমের মানুষকে কথা বলে বলে কনভিন্স করার চেষ্টা করতেছে। মানুষ যদি ওর কথা না শুনতো যে না আমি যুদ্ধে যাবো না ভাই তোমার সাথে, ওর কোনো পাওয়ার নাই ওই মানুষটারে কিছু করার। আবার কেউ যদি যায়ও যুদ্ধে ওর কথায়, ওর রেওয়ার্ড দেওয়ার মতো কিছু নেই, ও সোনার রূপা দিতে পারবে না ওই মানুষটাকে। তেমুজিন রিয়েলাইজ করে যে না, পাওয়ারই একমাত্র জিনিস না যে জিনিসটা দিয়ে মানুষকে কনভিন্স করা যায়। যদি আপনার ভালো লিডারশিপ কোয়ালিটি থাকে, সেই লিডারশিপ কোয়ালিটি দিয়েও আপনি একদল মানুষকে কনভিন্স করতে পারবেন কোনো একটা লক্ষ্যর দিকে আগানোর জন্য। আচ্ছা আমরা কাহিনী একটু আগাই, কারণ মঙ্গোলিয়ানদের কাহিনী যদি আমি আপনাদের বলা শুরু করি কাহিনী শেষ হবে না, এত এত ইন্টারেস্টিং কাহিনী। এই সময় যখনকার সময় আমি বলতেছি তখন মঙ্গোলিয়ান সিস্টেমের ভিতরের অবস্থা এত খারাপ, এত এত বিভক্ত ট্রাইব, এত এত বিভক্ত গ্রাম, যে কোন গ্রামে সকালবেলা কে রাজা রাত্রেবেলা কে রাজা কোনো ঠিক নাই। এমন অনেক হয়েছে যে সকালবেলা একজন রাজা হয়েছে, সন্ধ্যা হইতে হইতে সেই রাজাকে মায়েরা আরেকজন রাজা হয়েছে, এবং পরের দিন এসে দেখা গেছে যে যাকে মেরে সে রাজা হয়েছিল তাকে মেরে আবার আরেকজন রাজা হয়েছে। নিজেদের মধ্যেই ওদের ট্র্যাক রাখা কঠিন ছিল যে কখন কোন ট্রাইবের ভিতরে রাজাকে। এইরকম সময়ে তেমুজিন খুব ইন্টারেস্টিং একটা জিনিস চিন্তা করে। তখনও একটা যুদ্ধ অলরেডি জিতছে, যে যুদ্ধ দিয়ে ওর ওয়াইফকে আবার ফেরত আনছে, এবং ও চিন্তা করে যে হ্যাঁ আমার আশপাশে সবাই ছোট ছোট যুদ্ধ করতেছে, সবাই নিজেদের মধ্যে কামড়াকামড়ি করতেছে, আমার কাছে এখন 3,500-এর মতো মানুষ তখন ছিল, পরে যে গ্রাম অ্যাটাক করছে ওই গ্রাম থেকে ও আরো কিছু মানুষ নেয়, আমার কাছে 5-6 হাজারের মতো মানুষ আছে যারা আমার প্রতি লয়াল। বাকি সবাই যখন ছোট ছোট কামড়াকামড়িতে ব্যস্ত, আমার এই 6,000 মানুষ নিয়ে কি আমি ওগুলার কোনোটাকে অ্যাটাক করে নিজের ভিতরে নিয়ে আসতে পারি? অনেকদিন ভেবে তেমুজিন বলে যে না, এই জিনিস আসলে এখন করা সম্ভব না, আমার আর্মি আরো বড় করতে হবে, এবং ওর পুরা ফোকাস আর্মি বড় করার দিকে দেয়। ছোট ছোট ইউনিট, 50 জনের ইউনিট, 100 জনের ইউনিট, এবং প্রত্যেক ইউনিটের একজন সেনাপতি। এবং তেমুজিনই প্রথম বলে যে সেনাপতি হবে কম্পিটেন্সের উপর ভিত্তি করে, স্কিলের উপর ভিত্তি করে, বয়সের উপর ভিত্তি করে না। এর আগে মঙ্গোলিয়ান সিস্টেম যেটা ছিল যে কোনো একটা দলের সেনাপতি হইতো যে সবচেয়ে সিনিয়র সে, কারণ তার প্রজ্ঞা সবচেয়ে বেশি, তার জ্ঞান সবচেয়ে বেশি। তেমুজিন আইসা বলে যে ভাই এত সিনিয়র জুনিয়র বুঝি না, আমি নিজেই ছোট, আমি বিশ্বাস করি যে যেই লোক সবচেয়ে ভালো যুদ্ধ পারে তার সেনাপতি হওয়া উচিত। এখন সে যদি 10 বছর বয়সী হয় তাহলে 10 বছর বয়সী জন হবে, সে যদি 70 বছর বয়সী হয় 70 বছর বয়সী জন হবে। শুধু তাই না, তেমুজিন বলে যে এখন থেকে যখনই আমরা কোনো যুদ্ধ লড়বো, ওই যুদ্ধ আমি যদি জিতি তাহলে জেতার পরে আমরা যা পাবো সম্পত্তি সব আমার সৈন্যদের মধ্যে ভাগ হয়ে যাবে। এট দ্য সেম টাইম ও এটাও বলে যে যদি কেউ আমার সাথে বিট্রে করে তাহলে তার সাথে আমি এমন জিনিস ঘটাবো যা সে কখনো কল্পনাও করে নাই। এবং আসলেও তাই হয়। একবার একটা জেনারেল ওর সাথে বিট্রে করে এবং ও বিশাল একটা মাঠের ভিতরে মাঝখানে একটা ডেকচি বসায়, সেই ডেকচিতে পানি গরম করে, পানি যখন ফুটতেছে তখন ওনাকে সিদ্ধ করে এবং সবার সামনে করে এটা। এই জিনিস শুনে আপনার মনে হচ্ছে যে তেমুজিন মনে হয় অনেক কঠোর একটা মানুষ ছিল, এবং রাইটলি সো, কঠোর একটা মানুষ আসলে উনি ছিল। বাট এট দ্য সেম টাইম তেমুজিন কিন্তু একের পর এক গ্রামের পর গ্রামকে ফরগিভও করছে বা মাফও করে দিছে। উনার ফিলোসফি ছিল যে বড় বড় শত্রুগুলাকে মারবো, কিছু মারবো এক্সাম্পল সেট করার জন্য, বাট ম্যাচ লেভেলে আমি সবসময় ক্ষমাই করব, মারবো না। এবং এই স্ট্র্যাটেজি খুব ভালো কাজ করে। 1206 সালে এসে দেখা যায় যে পুরা মঙ্গোলিয়ান এম্পায়ারের কন্ট্রোল তেমুজিনের হাতে চলে আসছে। পুরা মঙ্গোলিয়ান এম্পায়ার এত বিভক্ত একটা এম্পায়ার, এতগুলা রাজা, এতগুলা ট্রাইব, এই জিনিস যে একজন মানুষের কন্ট্রোলে চলে আনা সম্ভব এটা কেউ কখনো কল্পনাও করতে পারেনি।
তেমুজিনের বাবা পারে নাই, তার বাবা পারে নাই, তার বাবা পারে নাই, কখনো ইতিহাসে এমন হয়নি পুরো মঙ্গোলিয়ান ট্রাইব, পুরো মঙ্গোলিয়ান সাম্রাজ্য একজন রাজার নিচে চলে আসছে, যেটা তেমুজিন সম্ভব করে। তখন সবাই বলে হ্যাঁ, তেমুজিন যেহেতু এরকম একটা অসম্ভব জিনিসকে সম্ভব করলো, ওকে তো একটা উপাধি দেওয়া উচিত, তাই না? এবং এই কারণেই তখন ওকে একটা উপাধি দেওয়া হয়। তেমুজিনকে এখন আর আমরা তেমুজিন বলবো না, তেমুজিনের নতুন নাম চেঙ্গিস খান। চেঙ্গিস খান কথাটার আক্ষরিক ইংলিশ হলো ইউনিভার্সাল রুলার। আপনি একটা জিনিস খেয়াল করেন, চেঙ্গিস খান যখন চেঙ্গিস খান হইল, মানে ইউনিভার্সাল রুলার হইল, ওর কিন্তু সোনাদানা নাই, ওর প্যালেস নাই, ওর জায়গা জমি কিছুই নাই, ওর শুধু জাস্ট একদম মানে ওকে ফলো করে পাগলের মতো এরকম একটা আর্মি আছে, এছাড়া আর কিচ্ছু নাই ওর। তো এরপর চেঙ্গিস খান সব লিডাররা যা ভাবে তাই ভাবলো যে পুরা মঙ্গোলিয়ান এম্পায়ারকে আমি আমার নিচে নিয়ে আসছি, এখানে আমি কেন থামবো, আমার আরো আগায় যাওয়া উচিত, আমার দেখা উচিত আমি পৃথিবীর আর কোন কোন প্রান্ত আমার নিজের আন্ডারে নিয়ে আসতে পারি, আমি যুদ্ধ আরো বড় করব। শুরু হয় মঙ্গলদের পৃথিবী দখল করার পরিকল্পনা। মঙ্গোলিয়ানরা খুব সিরিয়াস ছিল এবং খুব স্ট্র্যাটেজিক ছিল এই ব্যাপারে। ওরা বলে যে প্রথমে আমরা কিছু আইন বানাবো, যে আইনগুলো আমরা নিজেরা মানবো, তারপরে যায় আমরা যুদ্ধের দিকে আগাবো। এবং এই আইনগুলা সিম্পল আজকে শোনায়, বাট বেশ সফিস্টিকেটেড ওই সময়ের জন্য। যেমন একটা আইন, যার যার ধর্ম পালনের স্বাধীনতা। এটা আমরা এক্সপেক্ট করি না যে ওই সময়ে এরকম একটা আইন খুব সহজেই মানুষ মানবে, বাট তাই হয়েছিল, যার যার ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হয়েছিল ওই সময় মঙ্গোলিয়ানদেরকে। সেকেন্ড আইন, মিথ্যা বলা যাবে না এবং মেয়েদের সাথে খারাপ কিছু করা যাবে না। ওই সময় মেয়েরা অনেক কিডন্যাপ হইতো, একদম চেঙ্গিস খান শাসনামলে আসার আগে থেকে তো হইতো, আসার পরেও অনেক দিন হয়েছে, বাট আইন করা হয় যে না, মেয়েদেরকে ইচ্ছার বিরুদ্ধে কিছু করা যাবে না, আপনারা বুঝতেই পারতেছেন। এবং একই সাথে আরেকটা আইন করা হয় যে কেউ মিথ্যাও বলতে পারবে না, এবং মঙ্গোলিয়ান এম্পায়ারে মিথ্যা বলার শাস্তি ছিল ভয়ঙ্কর কঠিন। আরও কিছু আইন কানুন ছিল যেগুলো আমি আপনাদের অত বলতেছি না, কারণ এখন আর অত রেলেভেন্ট না। যেমন পশু চুরি করার এগেনস্টে একটা খুব কঠোর আইন ছিল, কারণ পশুপালন যেহেতু মেইন ব্যবসাগুলোর একটা ছিল, সো কারো ছাগল কেউ নিয়ে গেলে এটা খুব বড় ব্যাপার ছিল, সো ওই কারণে অনেকগুলো কঠোর আইন করা হয়। এই সময়, যে সময়ের কথা আমি বলতেছি, যে বড় যুদ্ধের পরিকল্পনা হচ্ছে, যখন আইন টাইন বানানো হচ্ছে, সবকিছু সেট আপ করা হচ্ছে, এই সময় চেঙ্গিস খান খুব ইন্টারেস্টিং কিছু কাজ করে, যে কাজগুলোর জন্য আজকেও ওকে সবাই মনে রাখছে। এক নম্বর কাজ হলো, প্রত্যেক 30 থেকে 40 মাইল পর পরে উনি একটা স্টেশনের মতো বানায়, যেই স্টেশনে ঘোড়া থাকবে, রেশন থাকবে, বিশ্রামের ব্যবস্থা থাকবে, খাবার দাবার থাকবে, জামা কাপড় থাকবে, অনেক মানে বেসিক্যালি একটা রিফ্রেশমেন্ট এরিয়ার মতো হবে 40 মাইল পর পর। এবং এই কারণে মঙ্গোলিয়ান আর্মি একদিনে হাজার হাজার মাইল চলে যেতে পারতো, কারণ 40 মাইল পরে যেও ঘোড়া বদলাইতে পারতো। রিফ্রেশমেন্ট সেন্টারের ভিতরে অন্য ঘোড়া ছিল, রিফ্রেশমেন্ট সেন্টারের ভিতরে অন্য জামা কাপড় ছিল, খাবার দাবার ছিল, কোনো সমস্যা হইতো না। ওরা যাইতো, ঘোড়া বদলাইতো, রেস্ট নিত, তারপর আবার রওনা দিত। এই কারণে মঙ্গোলিয়ান আর্মি যত ফাস্ট মুভ করতে পারতো ওই সময়, পৃথিবীর আর কোনো আর্মি এত ফাস্ট মুভ করতে পারতো না। এবং ঠিক এই এক্স্যাক্ট কারণে এই যে 40 মাইল পর পর একটা করে হাব বানাইছিল চেঙ্গিস খান, এই কারণেই ওকে বলা হয় পৃথিবীর প্রথম কমিউনিকেশনস নেটওয়ার্ক বানানোর কারিগর। ইন্টারনেটের আগের যুগের ইন্টারনেট বলা হয় চেঙ্গিস খানের এই আর্মির রুটটাকে। এখন মজার কাহিনীটা আপনি দেখেন, মঙ্গোলিয়ান আর্মি একের পর এক শহর দখল করতেছে। অ্যাট দ্য সেম টাইম মঙ্গোলিয়ান আর্মি কিন্তু ওই সময় পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল আর্মি না, এবং মঙ্গোলিয়ান এম্পায়ার পৃথিবীর সবচেয়ে বড় এম্পায়ারও না। ওই সময় পারস্য এম্পায়ার আছে, ওই সময় চাইনিজ এম্পায়ার আছে, অনেকগুলো এম্পায়ার আছে যেগুলো আরো বড় বড়, আরো পাওয়ারফুল, আরো নামডাকওয়ালা। এই এম্পায়ারগুলা কিন্তু জানতো যে চেঙ্গিস খান ওইখানে এই কাহিনী করতেছে, কিন্তু চাইনিজ এম্পায়ার, পার্সিয়ান এম্পায়ার কি ভাবতো জানেন? যে ধুর, কোথায় ওই জঙ্গলের মধ্যে মঙ্গোলিয়ানরা কি মারামারি করতেছে, আমাদের কিছু যায় আসে না। চায়না, পার্সিয়া, এশিয়া এরা কখনো ভাবতেও পারে নাই যে চেঙ্গিস খানের এত সাহস হবে যে ও এত দূর পর্যন্ত চলে আসবে। ও ইমিডিয়েটলি ইরান, উজবেকিস্তান, আফগানিস্তান ওই বেল্টটা দখল করার দিকে চলে যায়। অন অ্যাভারেজ প্রত্যেক দিন চেঙ্গিস খান 1টার থেকে 2টা পর্যন্ত শহর দখল করতেছিল তখন। এবং আপনারা হয়তো অনেকে শুনছেন, একটা খুব ফেমাস লাইন আছে চেঙ্গিস খানের, পার্সিয়ান এম্পায়ার দখল করা শুরু করার সময় একটা মসজিদের উপরে উঠে, মিনারে উঠে বলে যে, মিনারে উঠে একদম নিচে অনেক মানুষজন আছে, যুদ্ধ শেষ হয়েছে, মাত্র শহরটা দখল করছে, এরকম সময় ও মিনারে উঠে নিচে সবার দিকে তাকায় বলে যে, তোমরা ভাবতেছো যে তোমরা অনেক ভালো, আসলে তোমরা অত ভালো না, তোমরা অনেক খারাপ, তোমরা খারাপ এই কারণেই গড আমার মতো একজনকে পাঠাইছে তোমাদের পানিশমেন্ট দিতে। 1220 সালে এসে দেখা যায় যে চায়না বলেন, কোরিয়া, এমন কিছু নাই যে মঙ্গোলিয়ান এম্পায়ারের ভিতরে আসে নাই, পুরা দুনিয়ার অর্ধেকের বেশি ও দখল করে ফেলছে। এইখানে কিছু ইন্টারেস্টিং ব্যাপার হয়, যে ব্যাপারগুলো আমার কাছে ইন্টারেস্টিং লাগে, আপনাদের কাছে লাগে নাকি জানি না, আমাকে জানাবেন কমেন্ট আপনাদের লাগে নাকি। ফর এক্সাম্পল, ওই সময় যখনকার কথা আমি বলতেছি, তখন বাণিজ্য কিন্তু অনেক টাফ ছিল। ধরেন আপনি পার্সিয়ান এম্পায়ারে সিল্ক বেচেন, আপনি চায়নায় সিল্ক বেচতে চান, তো পারস্য থেকে আপনি যখন চায়নায় সিল্ক নিয়ে আসবেন, আপনার খুব কঠিন একটা পথ দিয়ে আসতে হবে। এই পথে জলদস্যু আছে, এই পথে ভূমিদস্যু আছে, এই পথে গেরিলা আর্মি আছে। আপনি পারস্য থেকে আসতেছেন চায়নায় ব্যবসা করতে, চায়নার ব্যবসায়ীরা আপনার মালামাল রাইখে দিলেও আপনার কিছু করার নাই। সব মিলে
ব্যবসা খুব একটা আরামদায়ক এক্সপিরিয়েন্স ছিল না ওই সময় পৃথিবীতে। বাট যখন পারস্য মঙ্গোলিয়ান এম্পায়ারের ভিতরে, চায়নাও মঙ্গোলিয়ান এম্পায়ারের ভিতরে, তখন তো পুরাটা টেকনিক্যালি এক রুলারেরই আন্ডারে, সবই চেঙ্গিস খানের আন্ডারে। ওই রকম যখন হয় তখন পারস্য থেকে প্রোডাক্ট এনে চায়নায় বেচতে কোনো সমস্যা নেই, চায়নায়ও অনেক ইউনিক প্রোডাক্ট আছে, এগুলা আরেক জায়গায় নিয়ে কোরিয়ায় নিয়ে যেতে কোনো সমস্যা নেই। পুরা দুনিয়ার যে 40% 35% চেঙ্গিস খান দখল করে ফেলছিল, পুরাটার মধ্যে বাণিজ্যিক নেটওয়ার্ক বিল্ড হওয়া শুরু হয়। এবং আজকে আমরা যে সিল্ক রোড চিনি, বিভিন্ন বাণিজ্যিক রুট আপনি চেনেন, জনপ্রিয় এই রুটগুলোর অনেকগুলা ওই সময় চেঙ্গিস খানের আমলেই শুরু হয়েছিল। যাই হোক, কোনো শাসকই সারা জীবন শাসন করতে পারে না এবং চেঙ্গিস খানও পারেন নাই। এই চাইনিজরাই একসময় আবার বিদ্রোহ করে এবং এই বিদ্রোহের সময় একটা যুদ্ধে চেঙ্গিস খান আহত হয়। এক্স্যাক্টলি কেউ জানে না ঠিক কিভাবে আহতটা হয়েছিল, বাট চলিত কথা যেটা, সেটা হলো ওনার গায়ে একটা তীর এসে লাগছিল। সো ধনুক থেকে একজন তীর মারছিল, সেই তীর ওনার গায়ে এসে লাগছিল এবং সেই তীরের ক্ষতর থেকে ওনার প্লেগ হয়েছিল। 1227 সালে চেঙ্গিস খান অসুস্থ হয় এবং মারা যায়। মারা যাওয়ার আগে উনি স্পেসিফিক্যালি সৈন্যদের ইনস্ট্রাকশন দেয় যে আমাকে কোথায় কবর দেওয়া হয়েছে এটা যেন দুনিয়ার কেউ জানতে না পারে, এবং সৈন্যরা প্রথমে মানুষ দিয়ে ওনাকে কবর দেওয়ায়, এরপরে যারা ওনাকে কবর দিছিল তাদেরকে খুন করে এবং তারপরে নিজেরাও সুইসাইড করে। এই যে চেঙ্গিস খানের পুরো পৃথিবী দখল করার পরিকল্পনা, যে পরিকল্পনা সে অনেকাংশেই সফল ছিল, এই পরিকল্পনা বাস্তবায়ন করতে যে পৃথিবীর প্রত্যেক 10 জন মানুষের 4 জনকেও খুন করছিল সেই সময়। এত বড় এবং এত ভয়ঙ্কর হত্যাযজ্ঞ পৃথিবীতে আগে কখনো হয় নাই এবং ভবিষ্যতেও হয়তো হবে না। এই ছিল চেঙ্গিস খানের গল্প। চেঙ্গিস খান মারা গেল, কিন্তু মঙ্গোলিয়ান এম্পায়ার বড় হওয়ার গল্প কিন্তু শেষ হয় নাই এবং চেঙ্গিস খানের ছেলে এবং ছেলের ছেলে নাতিপুতিরা মঙ্গোলিয়ান এম্পায়ারকে নিয়ে আরো ইন্টারেস্টিং সব কাজকর্ম শুরু করে যেই দিন চেঙ্গিস খান মরছিল সেই দিন থেকেই। ওই গল্প যদি আপনারা জানতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকেন সবাই, টাটা।